সকাল সকাল পল্লবটা কোথায় গেল মিনুদি? বাজারে গেছে দাদাবাবু। কি, সাত সকালে বাজারে গেছে পড়তে না বসে? বাড়ি এলে বলবে যেন খেয়ে পড়তে বসে, আমি এসে পড়া ধরবো। আজ আমার একটা কাজ আছে, পল্লব জানে ফিরতে দেরি হবে। তুমি ওকে দুপুরের খাবার দিয়ে দিও, আমার জন্য যেন অপেক্ষা না করে। মিনু তড়িঘড়ি রান্নার কাজ শুরু করলো। কিছুক্ষণ পর ঘাম মুছতে মুছতে পল্লব এসে বলল, দেখো তো মিনুদি, যা যা বলেছিলে সব আছে নাকি? আর আমাকে বলো কি করতে হবে এবার। মিনু বলল, তুমি হাতে হাতে আমাকে এগিয়ে দাও, তাহলেই হবে। মিনুদি, জামাইবাবু কিছু জানে না তো? না রে বাবা, তুমি বারণ করেছো আর আমি বলি। মিনুদি, এইটা নাও দিদির রান্নার খাতা, এটা দেখে দেখে আমি বলবো আর তুমি সেরকম করবে, ঠিক আছে? তাহলে দিদির রান্নার মতোই কিছুটা টেস্ট আসবে। মিনু বলল, আচ্ছা দাদাবাবু, তুমি এক এক করে বলো, আমি তো আর লেখাপড়া জানি না। পল্লবের দিদি মৈত্রীর সাথে 2 বছর আগে বিয়ে হয় ইতিহাসের শিক্ষক সুনীলবাবুর। দুজনের সম্পর্ক অনেক দিনের হলেও মৈত্রী 10 বছরের ছোট বাবা মা হারা ভাইকে ছেড়ে বিয়ে করতে চায়নি। সুনীলবাবু বলেছিলেন, ও তো আমাদের সন্তানের মতো, দুজনে মিলে ওকে বড় করব। মৈত্রী নিজের আত্মীয় স্বজনদের সুনীল বাবুর ব্যাপারে জানালে বেশিরভাগ জন অমত করে। কারোর সমস্যা অব্রাহ্মণ বলে, কারোর মত না দেওয়ার কারণ পাত্রের বয়স বেশি। কিন্তু সে সময় পল্লব বলেছিল, দিদি জীবন তোর, তুই যার সাথে ভালো থাকবি তুই তাকেই বিয়ে করবি। বিয়েতে আমন্ত্রিত আত্মীয় স্বজন গুটি কয়েক হলেও হৈ হৈ করে আনন্দ করেছে পল্লব। দিদির সাথে ম্যাচিং পাঞ্জাবি, নতুন জুতো সব কিনেছে সে। মৈত্রীর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিল পল্লবদের গোটা ক্লাসের বন্ধুরা। বাচ্চাদের আনন্দ করতে দেখে খুশি হয়েছিল ওর দিদি জামাইবাবু। সুনীলবাবু ভীষণ ভালো মানুষ, পল্লবকে নিজের সন্তানের মতো দেখেন, পড়ান, ঘুরতে নিয়ে যান। ওদের তিনজনে খুব আনন্দে ছিল একটা বছর। কিন্তু 1 বছর পর ধরা পড়ে মৈত্রীর ক্যান্সার। অনেক চিকিৎসা চলে, কেমো দেওয়া হয়, কিন্তু তারপরও বাঁচানো যায়নি পল্লবের দিদিকে। মরার আগে বরের হাত ধরে মৈত্রী বলে যায়, আমার ছোট ভাইটাকে দেখো, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে। দিদির মৃত্যুর পর পল্লব কেমন একটা হয়ে যায়, খাওয়া ঘুম সব বন্ধ, কথা অবধি বলতো না কারোর সাথে। নিজের হাজার শোক সামলেও পল্লবকে ভাত মাখিয়ে খাইয়ে দিত সুনীলবাবু। পল্লব জামাইবাবুর বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদত। সুনীলবাবু বলতেন, তোকে তো দিদির স্বপ্ন পূরণ করতে হবে, সফল হতে হবে তোকে। একদম কাঁদবি না, মনে রাখবি যতদিন তোর জামাইবাবু বেঁচে আছে বুক দিয়ে আগলে রাখবে তোকে। তারপর অনেক ডাক্তার দেখিয়ে কাউন্সিলিং করে পল্লবকে স্বাভাবিক করেন ওর জামাইবাবু। তারপর থেকে পল্লবকে স্কুলে নামিয়ে নিজের স্কুলে যান সুনীলবাবু। বিকেলে ওকে সাথে নিয়ে কখনো ঘুরতে বেরোন, কখনো যান খেতে। চেষ্টা করেন পল্লবের একাকিত্ব কাটাতে। ছেলেটা দিদির ন্যাওটা ছিল খুব। যতক্ষণ মৈত্রী রান্নাঘরে থাকতো পিছু পিছু ঘুরতো সে। এটা খাবো ওটা খাবো, কত আবদার ওর। আজ জামাই ষষ্ঠী, প্রতিটা বাড়িতেই উৎসব শুরু হয়েছে। সুনীলবাবু বাড়ি ফিরে দেখলেন টেবিল সুন্দর করে সাজানো বিভিন্ন রকম খাবারে। সুনীলবাবু বললেন, এসব কি, কার জন্য? পল্লব বলল, তোমার জন্য। জামাইবাবু, আজ জামাই ষষ্ঠী তো, তাই জন্য। আগের বছর দিদি আমাকে বলেছিল তোমাকে এই দিন নিজে রান্না করে খাওয়াবে। মেনুও ঠিক করেছিলাম আমরা, কিন্তু জামাই ষষ্ঠীর আগেই দিদির শরীর খারাপ হয়ে গেল। কিন্তু এত টাকা পেলি কোথায়? জামাইবাবু, স্কলারশিপের টাকা পেয়েছিলাম না। দাঁড়াও, তোমার জন্য একটা পাঞ্জাবিও কিনেছি পছন্দ করে। সুনীলবাবু জড়িয়ে ধরলেন পল্লবকে, বললেন, তোর দিদি সব দেখছে, খুব খুশি সে, বুঝলি? পল্লব চোখ মুছে বলল, জামাইবাবু তুমি খেতে বসো, মিনুদিকে বলেছি দিদির মতো করে রান্না করতে। সুনীলবাবু মুখে হাসি এনে খেতে বসলেন। মিনু শাঁখ বাজিয়ে উলু দিল। পল্লব পায়েস খাইয়ে দিল জামাইবাবুকে। সুনীলবাবু দেখলেন সামনে হাসি মাখা মুখের মৈত্রীর ছবি। পল্লব তার পছন্দের ফুল দিয়ে সাজিয়েছে। অস্ফুটে সুনীলবাবু বললেন, পল্লবের দায়িত্ব আমার, দুঃখকে আমি ওর কাছে ঘেঁষতে দেব না কখনো মৈত্রী। বাঙালির এক একটা উৎসবের সাথে মিশে আছে পল্লব।
সুনীলবাবুর মতো হাজারো মানুষের ইমোশন। রক্তের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক এমনও হয় যেখানে মানুষ স্বার্থহীনভাবে তাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।